নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করলে আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। 5ই মার্চ রাজনীতিতে খুব ঘটনাবহুল দিন। একদিকে বিহারের 10 বারের মুখ্যমন্ত্রী, মানে 10 বার শপথ নিয়েছেন নীতিশ কুমার, তিনি মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে দিল্লি পাড়ি দিলেন, রাজ্যসভার সদস্য হবেন। নীতিশজি এক্স হ্যান্ডেলে বলেছেন যে লোকসভার তিনি সদস্য ছিলেন, বিহারের বিধান পরিষদের সদস্য ছিলেন, বিহারের বিধায়ক ছিলেন, কিন্তু কোনোদিন তার রাজ্যসভার সদস্য হওয়া হয়নি। তাহলে একটা অপূর্ণ ইচ্ছা ছিল, সেই ইচ্ছা এবার পূরণ হয়েছে। বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী হচ্ছে এবং নীতিশজি তার দীর্ঘ শাসনকালে বিজেপির সঙ্গে থেকে খুব স্বল্প সময়ে আরজেডির সঙ্গেও তিনি ছিলেন। বিজেপির কোর এজেন্ডা তিনি কিন্তু বিহারে ইমপ্লিমেন্ট করতে চাননি, তো বিজেপিও খুব একটা জোরাজুরি করেনি। এবার কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী এবং দুজন উপমুখ্যমন্ত্রী হবেন সম্ভবত জেডিইউ থেকে। সে তো গেল একটা প্রশ্ন, কিন্তু আমাদের ব্ল্যাক ডায়মন্ডকে তাড়িয়ে দিয়েছেন অমিত শাহ, একেবারে অপসারিত এবং বিতাড়িত। কে ব্ল্যাক ডায়মন্ড আপনাদের বুঝতে অসুবিধা নেই। একটা সময় গোবিন্দার একটা গান খুব হিট হয়েছিল, গোরে গোরে চেহারে পে কালা কালা চশমা। কিন্তু আমাদের এই মহামহিম লোকভবনের প্রাক্তন অধীশ্বর, তিনি তো আর গোরে গোরে চেহারে পে কালা কালা চশমা নন, তিনি একেবারে নিখাদ ব্ল্যাক ডায়মন্ড। 2022 সালের নভেম্বরে দায়িত্ব নিলেন। একসময় স্টেট ব্যাংকের শ্যামবাজার ব্রাঞ্চে কাজ করতেন, তারপরে আইএস হয়েছিলেন। তার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, নেতাজি ভক্ত ছিলেন, সেই জন্য তাদের পরিবারের সবার পদবিতে বোস নামটা রয়েছে। কিন্তু তার এই 3 বছরের একটু বেশি কাল পর্বে এই ব্ল্যাক ডায়মন্ড মহাশয় শুধু একটা কথাই বারবার করে বলেছেন, ইটস টাইম ফর অ্যান অ্যাকশন, ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। 2023-এর পঞ্চায়েত নির্বাচন হলো, মধ্যরাতে চোখে কালো চশমা লাগিয়ে ভিক্টোরিয়ান স্টাইলে উচ্চকিত কণ্ঠে মিস্টার এসএসসি বলে তিনি আর্তনাদ করছিলেন। সেগুলো এখনো আমার মনে আছে, আশা করি আপনাদেরও মনে আছে। নির্বাচনের সময় তিনি পিস রুম করলেন, ভাঙড়ে গেলেন, অনেককে আশ্রয় দিলেন, তারপরে বিতর্কে জড়ালেন এবং ওই ব্রাত্যবাবুর হাত থেকে হাতে করে নিলেন না, মুখ্যমন্ত্রী ছিলেন, একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীকে পৃথিবীর বড় বড় মনীষীর সঙ্গে তুলনা করলেন। আর যখন তার কেলোর কীর্তি সর্বসমক্ষে জানাজানি হয়ে গেল, তখন তিনি আপোষের রাস্তায় চলে গেলেন। একটা কথা বারবার তিনি বলতেন, মাই কনস্টিটিউশনাল কলিগ। এই ব্ল্যাক ডায়মন্ডের অপসারণ 6 মাস আগে নিশ্চিত ছিল। আমি একটা প্রতিবেদন করেছিলাম যখন সুপ্রিম কোর্টের জাস্টিস, গুজরাটের মানুষ বেলা এম ত্রিবেদী তার কার্যকালের মেয়াদ শেষের 1 মাস আগে পদত্যাগ করেছিলেন। তখন এই খবরটা একেবারে পাকা ছিল যে বেলা এম ত্রিবেদী অধুনা লোকভবনের অধীশ্বরী হবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। ঠিক নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এটা মাস্টার স্ট্রোক এবং শুভেন্দুবাবু সহ অনেকেই এই ব্ল্যাক ডায়মন্ডের অপসারণের ব্যাপারে দীর্ঘদিন ধরে সরব হয়েছিলেন এবং তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের অনুযোগও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ডকে অপসারণ করা হলো, কারণ লোকভবনের অধীশ্বর যদি কথায় কথায় তার ব্যক্তিগত কারণে 14 তলার সঙ্গে আপোষ করেন, তাহলে সেটা গণতন্ত্র এবং সংবিধান কারুর পক্ষেই খুব সুখকর হয় না। দেখুন, অন্য রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে, কেউ নতুন নিযুক্ত হয়েছেন, কিন্তু এনাকে অপসারণ করা হয়েছে। তার মেয়াদ এখনো 20 মাসের বেশি বাকি ছিল। কেন করা হয়েছে সেটা বুঝতে আপনাদের আর কোনো
বুঝতে বাকি নেই। কারণ বললাম না, তিনি পদে পদে কম্প্রোমাইজ করছিলেন পাওয়ার্স দ্যাট বি অ্যাট নবান্নর সঙ্গে, একান্তভাবে তার ব্যক্তিগত কারণে। সেই ব্যক্তিগত কারণগুলো কি আপনারা জানেন? এ নিয়ে তীব্র চাপানুতর হয়। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমার ভয় লাগে রাজভবনে যেতে, সেই জন্য তিনি সঙ্গী সাথীদের নিয়ে চায়ের আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। দেখুন, জগদীপ ধনকর, ব্ল্যাক ডায়মন্ডের পূর্বসূরি, তিনিও কিন্তু নবান্নের সঙ্গে কার্যত একটা সংঘাতের রাস্তায় নিয়েছিলেন, কিন্তু জগদীপ ধনকরকে ব্যক্তিগতভাবে কেউ কখনো বিদ্ধ করতে পারেনি। ব্ল্যাক ডায়মন্ডকে বিদ্ধ করার সুযোগ তিনি নিজেই দিয়েছিলেন। তার পরিণতি হলো তার মেয়াদ শেষের 20-22 মাস আগেই তাকে চলে যেতে হলো। পশ্চিমবঙ্গের মানুষ হাঁপ ছেড়ে বাঁচলেন। তার মধ্যরাতে কালো চশমা পরে ভিক্টোরিয়ান স্টাইলে তার আর ওই রেটরিক শুনতে আর বঙ্গবাসীকে হবেন না। RN রবি ইন্টেলিজেন্স ব্যুরো ছিলেন, সিবিআই এ ছিলেন, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, NSCM IM এর সঙ্গে সমঝোতা চুক্তিতে মধ্যস্থতা করেছেন, নাগাল্যান্ডের রাজ্যপাল ছিলেন, তারপর তামিলনাড়ুতে নিয়ে আসা হয়। তিনি কিন্তু বিতর্কের কেন্দ্রে থাকেন। একবার মুখ্যমন্ত্রী তামিলনাড়ু স্টালিনকে চিঠি লিখে এক মন্ত্রীকে অপসারণ করার বিষয়ে বলেছিলেন। স্টালিন সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে তীব্র আপত্তি জানান। শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রী এই ভদ্রলোককে ফোন করে RN রবিকে বলেছিলেন না, এটা করা যাবে না, তামিলনাড়ুর নাম বদল করা উচিত, এই মর্মে প্রকাশ্য সভায় তিনি সওয়াল করেছিলেন। বিধানসভায় পাশ হওয়া 12টা বিল 3 বছর ধরে তিনি আটকে রেখেছিলেন। সুপ্রিম কোর্টে তাকে ভৎসনাও করে। এই ভদ্রলোককে বেছে নেওয়া হলো কেন? সুস্পষ্ট কারণ আছে। অনেকে বলছেন, আমার কাছে কতগুলো কারণ খুব নির্ণায়ক বলে মনে হয়েছে। দেখুন, এই রাজ্যে এপ্রিলের শেষে ভোট হওয়া কার্যত অসম্ভব। কারণ এখনো পর্যন্ত যা খবর, 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে বিষয়টা ঝুলে আছে, তার 1/10 ফয়সলা হয়নি। আরো 200 জনের মতো বিচারক আসবেন পড়োশী রাজ্য থেকে। তারা 9 মার্চ আসবেন। আরে আসা মাত্রই তো তারা কাজ শুরু করতে পারবেন না। তাদের লগ ইন আইডি ক্রিয়েট করতে হবে, তাদের বিষয়টাকে প্রশিক্ষণ দেবে। ধরে নিন 9 মার্চ থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে, ওই 15-16 মার্চ পর্যন্ত তাদেরকে বুঝতেই লাগবে পুরো বিষয়টা। আর 60 লক্ষের নিষ্পত্তি চটজলদি করা সম্ভব নয়। ইট টেক্স টাইম, ইট উইল টেক টাইম। তাহলে পশ্চিমবঙ্গের সবকটা রাজনৈতিক দলই বলছে যে যতক্ষণ না পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, এই 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা যাবে না। এর মধ্যে কোনো ইললজিক্যাল ডিমান্ড নেই, একদম লজিক্যাল ডিমান্ড। কিন্তু এই পরিস্থিতির উদ্রেক হলো কেন? একমাত্র রাজ্যের শাসক দল এবং দিদিমণির জন্য। প্রতি পদে পদে তিনি কমিশনের সঙ্গে অসহযোগিতা করেছেন, সিও কে দুর্নীতিগ্রস্ত বলেছেন, তার স্ত্রী এবং তার শাশুড়িকে এখন বিদ্ধ করছেন, চন্দ্রিমা দেবী নানা রকম বক্তব্য রাখছেন, জ্ঞানেশ কুমারকে অমিত শাহের দালাল বলেছেন, 1000 ডেটা এন্ট্রি অপারেটর কমিশন চেয়েছিল, দীর্ঘদিন ধরে দেননি, সর্বতভাবে অসহযোগিতা করছেন। দেখুন, কমিশন কাজটা করবে তো স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের নিয়ে, কিন্তু স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িদের যদি সহযোগিতা করতে কমিশনকে মানে না বলে দেওয়া হয় যে কমিশনকে সহযোগিতা করবে না, ও আমরা বুঝে নেব, তার ফলে এই হয়েছে। দিদি সুপ্রিম কোর্টে সওয়াল করলেন এবং সুপ্রিম কোর্ট আনপ্রেসিডেন্টেড, জুডিশিয়ারিকে বাধ্য হলেন এই বিষয়ে ইনভলভ করতে, কারণ কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে আস্থার সম্পর্কের ঘাটতি। 10ই মার্চ সুপ্রিম কোর্টে SIR নিয়ে শুনানি আছে, ভীষণ গুরুত্বপূর্ণ সেই শুনানি। তাহলে নির্বাচন কমিশন তাদের অবস্থান জানাবে 10ই মার্চ, অন্যরাও বক্তব্য রাখবেন।
আমার প্রশ্ন হচ্ছে 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ যেখানে ঝুলে আছে, তারা জানেনই না শেষ পর্যন্ত তারা ভোটাধিকার পাবেন কিনা। সেই বিষয়টা নিষ্পত্তি না হলে কিভাবে নির্বাচন হবে? ধরুন একটা আংশিক তালিকা বেরোলো, 20 লক্ষের আংশিক তালিকা, 40 লক্ষের নিষ্পত্তি হলো না। সেই 20 লক্ষের মধ্যে ধরুন 10 লক্ষ নাম বাদ গেল, তারা অনেকেই তো আবার ফর্ম 6 দাখিল করে আবেদন করতে পারেন। যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে যে তিনি ভোটার নন, ততক্ষণ পর্যন্ত নতুন করে আবেদন করার সুযোগই থাকছে না। তাহলে আপনি ফর্ম 6-এ আবেদন করলেন, 24 ঘন্টার মধ্যে আপনার আবেদনের নিষ্পত্তি হবে না। তাহলে একটা সাংবিধানিক সংকটের দিকে রাজ্য এগিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী হচ্ছে ওই নবান্নের 14 তলা 13 তলা। তারা প্রথম থেকেই একেবারে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এসআইআর এর বিরোধিতা করেছিল। এটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিভাবে অপদস্থ করা যায় তার নানা রকম ফন্দি ফিকির করেছিল। এখন দিদিমণি অভিষেক বলছেন যে বিচার বিভাগের এক অংশের সমর্থন নিয়ে একটা সাংবিধানিক সংকট তৈরি করতে চাইছে কমিশন। না, বিজেপি এই পরিস্থিতি আসতই না যদি প্রথম থেকে রাজ্য সরকার সহায়তা করত নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে, তাহলে এই পরিস্থিতির আজকে সৃষ্টিই হতো না। দিদিমণি ধর্নায় বসছেন, বসতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে RN রবিকে আনা হলো কেন? দেখুন, এটা একটা সীমান্তবর্তী রাজ্য, 2200 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। RN রবি ইন্টেলিজেন্সের দায়িত্বপূর্ণ পদে ছিলেন। তিনি জানেন যে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তার বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার। ইতিমধ্যেই ডেমোগ্রাফিক চেঞ্জের অভিযোগ আসছে। এই যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঝুলে রয়েছে ভাগ্য, তার মধ্যে 20 লক্ষ হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা, সীমান্তবর্তী জেলা। রাজ্য জমি দিচ্ছে না, ফেন্সিং হচ্ছে না। সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচনে ভারত, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে মানে বাংলাদেশের দিকে জামাতের বিপুল জয় আমাদের চিন্তা বাড়িয়েছে। কলকাতা থেকে লস্করে তৈয়বা জঙ্গি গ্রেপ্তার হয়েছে, সাদরাদি এখানে ছিলেন। অতীতে MK নারায়ণনকে আমরা দেখেছি, তিনিও গোয়েন্দা ছিলেন। RN রবিও গোয়েন্দা। সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হয়েছে বলে কেন্দ্রীয় সরকার মনে করছে। তারা ডেমোগ্রাফিক কমিশন তৈরি করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যদিও তার স্ট্যাটিউট এখনো তৈরি হয়নি, বা হলেও আমার জানা নেই। এবং এই রাজ্যের পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ রকম অনুপ্রাণিত এবং অনেকে গৃহপালিত। তাদেরকে লাইনে আনা, সঠিক পথে আনা, এটা একজন করাঘাতের মানুষের পক্ষেই সম্ভব, যেটা ব্ল্যাক ডায়মন্ড করতে পারছিলেন না। কারণ তিনি তার কি বলবো, তার নিজস্ব স্খলনের জন্য শাসক দলের ব্ল্যাকমেলের শিকার হচ্ছিল। সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানতো। অনেকদিন আগে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, সিদ্ধান্তটা 6 মাস আগে নেওয়া হয়েছিল, তারিখটা তখনও ঠিক হয়নি। এখন সিদ্ধান্তটা হলো 5ই মার্চ, কার্যত বিতাড়িত হলেন ব্ল্যাক ডায়মন্ড। দিদিমণির উদ্বেগ তো বাড়বেই। দিদিমণি ব্ল্যাক ডায়মন্ডকে যেভাবে ম্যানেজ করতে পারতেন, RN রবিকে কিছুতেই পারবেন না। এবং একজন প্রাক্তন পুলিশ কর্তা হওয়ায় এবং ইন্টেলিজেন্সে কাজ করার সুবিধায় তিনি মাল্টিপল সোর্স থেকে ইনপুট পাবেন এবং সেই ইনপুটগুলো তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে শেয়ার করবেন। অনুপ্রবেশ, ডেমোগ্রাফিক চেঞ্জ, পুলিশ প্রশাসনের একটা অংশের ভীষণ রকম অনুপ্রাণিত বোধ করা। দেখুন, আমি একটা কথা সাফ বলে দিই, আমার তৃণমূলের বন্ধুরা অসন্তুষ্ট হবেন,
ভাই আপনাদের সরকারের সময় যে প্রশাসন, সেই প্রশাসনকে অ্যাট দ্য হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে রেখে কোনোভাবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। এই প্রশাসন তখনই একেবারে ট্র্যাকে আসবে, লাইনে আসবে, যখন তারা 14 তলার নির্দেশ মানতে আর বাধ্য হবেন না। তখনই দেখবেন এই প্রশাসন ভীষণ রকম ভাবে সংবিধান মেনে, আইন মেনে দুষ্টের দমন শিষ্টের পালন করছে। তাহলে সাংবিধানিক সংকট তৈরি হয়ে গেছে। আমার ধারণা নির্বাচন কিভাবে হবে এই প্রশ্নের কোনো সদুত্তর নেই। এতগুলো লোককে বাদ রেখে কি করে নির্বাচন হয়? সুপ্রিম কোর্ট ফয়সলা করবে, কারণ ব্যাপারটা সুপ্রিম কোর্টে চলে গেছে। সুপ্রিম কোর্টে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের নিয়োগ করেছে, তারাই এবার ডিসাইড করবে। এবং সুপ্রিম কোর্ট কোনো টাইম লাইন বেঁধে দেয়নি যে অমুক সময়ের মধ্যে এই 60 লক্ষ লোকের ভাগ্যের ফয়সলা করতে হবে জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের। বরঞ্চ সুপ্রিম কোর্ট বলেছেন যে আমলাশাহীকে জুডিশিয়ারির উপর মাতব্বরি করতে দেব না। দিদিমণি চেয়েছিলেন যে ইয়ারও এই আরোরাই ফাইনাল কল নিক। সুপ্রিম কোর্ট দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমলাশাহীকে জুডিশিয়ারির উপর মাতব্বরি করতে দেব না। মানে সিদ্ধান্তটা নেবেন ওই জুডিশিয়াল সার্ভিসের অফিসাররাই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তত্ত্বাবধান করছেন, কমিশনকে রিপোর্টও পাঠানো হচ্ছে, এবং তারা কিন্তু খুব নিরপেক্ষভাবে কাজ করবেন বলে আশা। মলয় ঘটককে আসরে নামিয়ে দিদিমণি চেষ্টা তো করবেনই, করছেন না আমি বলছি না, হয়তো করছেন। যেভাবে তিনি আরো বিএলওদের প্রভাবিত করার চেষ্টা করেন, দিদিমণি এই চেষ্টা করবেনই এবং করছেনও। কিন্তু সাফল্য কতটা আসবে সে বিষয়ে আমার সংশয় আছে। এই প্রেক্ষিতে RN রবির লোকভবনে আগমন। আমি একটা কথা বহুদিন আগে বলে যাচ্ছি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন না, কথায় কথায় রাষ্ট্রপতি শাসন 355 এইসব দাবি করতেন, হয়নি তো একবার, হয়নি। বিজেপির নেতারাও কথায় কথায় রাষ্ট্রপতি শাসনের দাবি করতেন। রাজ্যপাল বললেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে, সুপারিশ করলেন, হবে না রাষ্ট্রপতি শাসন, ওভাবে হয় না। এবং এনডিএ সরকার কাশ্মীর এবং মণিপুর ছাড়া কোথাও ইলেক্টেড গভর্নমেন্টকে ল অ্যান্ড অর্ডারের কারণে ফেলে দেয়নি। কিন্তু এসআর বোম্মাই মামলায় যদি আপনি পড়েন, সেখানে স্পষ্ট বলা আছে সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, তখন ধরে নিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে সংসদের উভয় কক্ষের অনুমতি লাগে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এসআইআর তার সাংবিধানিক দায়িত্ব, সেটা পালন করতে গিয়ে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, মানে সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারছে না। এই প্রেক্ষিতে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে কিন্তু কারুর কিছু বলার থাকবে না। কমিশনও সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেবে পুরোটা, সুপ্রিম কোর্টে সিদ্ধান্ত নিতে হবে, কারণ তারা কোনো সময়সীমা দেয়নি জুডিশিয়াল সার্ভিসের অফিসারদের যে অমুক সময়ের মধ্যে তালিকা পেশ করতে হবে। এবং সবকটা রাজনৈতিক দল বলছে যে এত মানুষকে ভাগ্য নিষ্পত্তি না করে কিভাবে নির্বাচনের দিন ঘোষণা হয়। মে মাসের 5 তারিখে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, হাতে সময় খুবই অল্প। তাহলে সাংবিধানিক সংকট হলে লোকভবনের গুরুত্ব থাকে। ব্ল্যাক ডায়মন্ড সেক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারতেন না। ওই যে বললাম, তিনি পদে পদে কম্প্রোমাইজ করে চলতেন পাওয়ার্স দ্যাট বি এট নবান্নর সঙ্গে। কিন্তু RN রবির মতো লোক, যিনি ব্যক্তিগতভাবে ইম্পেকেবল ইন্টিগ্রিটি এবং ইন্টেলিজেন্সের একজন দক্ষ অফিসার, তিনি এই কঠিন সময়ে লোকভবনের হাল ধরলে পরে অনেক কিছু বিষয় পরিষ্কার হয়ে যাবে। যে সিদ্ধান্তই হোক না কেন, সুপ্রিম কোর্ট যদি বলে না না নির্বাচনটা করতেই হবে, যতজনের ভাগ্যের ফয়সলা হবে ততজনই তালিকায় থাকবে,
মিটে গেল। আবার সুপ্রিম কোর্ট যদি বলে যে এতজন মানুষকে বাদ রেখে এই মুহূর্তে ভোট করাটা ঠিক নয়, নির্বাচন ওয়েট করতে পারে, এসআইআর চলমান প্রক্রিয়া শেষ না হলে কি করে হবে, আধ খেচার এসআইআর ভোট হতে পারে না, তখন অবশ্যম্ভাবী রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, তখন লোকভবনের গুরুত্ব সব থেকে বাড়বে। এবং সেই জন্য লোকভবনে এমন একজনকে দরকার যিনি সাদাকে সাদা কালোকে কালো বলার দুর্লভ সৎসাহসটি রাখেন। দেখা যাক কি হয়। তবে দিদিমণি যে প্রচন্ড বিচলিত 5ই মার্চ সন্ধ্যে 8টার পরে তার এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.